হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমরা জানো আমরা দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসটা কভার করছিলাম, যেখানে খলজি বংশটা আমাদের চলছে। আগে দুটো পার্ট আমরা খলজি বংশের কমপ্লিট করেছি এবং আজকে আমাদের খলজি বংশের পার্ট 3 এবং লাস্ট পার্ট এটা। আজকে আমরা খলজি বংশ এখানে শেষ করে দেবো এই পার্টটাতে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের দুটো চ্যানেল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেশন অ্যান্ড WBCS অ্যাসপিরেশন, সেখানে তোমরা বিভিন্ন রকম ভিডিওর যে সিরিজগুলো সেগুলো তোমরা চেক আউট করতে পারো। চলো আজকে আসল পড়াশোনায় চলে যাওয়া যাক। এই লিস্টটা তো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো যে 320 বছরের যে সুলতানি সাম্রাজ্যের ইতিহাস, সেখানে বিভিন্ন বংশগুলো কবে কবে শাসন করেছে সেটা। আজকে আমরা 1320 পর্যন্ত পুরো 30 বছরের যে খলজি সাম্রাজ্য সেটাকে আমরা কভার করে দেবো, পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এবং আজকের মূলত যেটা থাকবে আলোচনা সেটা হচ্ছে লেটার আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজির পরবর্তী যে খলজি সাম্রাজ্যের সুলতানরা ছিল তাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা মূলত করব, এবং তাছাড়াও আরও দুটো টপিক আছে। যদি তোমরা আগের টপিকগুলো না দেখে থাকো তবে আগের টপিকগুলো যাও দেখো, দেখে তারপর এটা দেখো, নাহলে তুমি পুরো সিরিজটাকে ঠিক কভার আপ করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আলাউদ্দিন খলজির স্থাপত্য আজকে আলোচনা করব। প্রথমে মানে আলাউদ্দিন খলজির সময় তিনি কী কী জিনিস তৈরি করেছিলেন। তো প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা তিনি আলাই দরবাজা তৈরি করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ আলাই দরবাজা, এটা হচ্ছে একটা এন্ট্রান্স, যে কুতুব মিনার দিল্লিতে আছে, কুতুব মিনারে ঢোকার মুখে এই আলাই দরবাজা, এটা তিনি তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। এবং এখানে এই যে দেখতে পাচ্ছি এন্ট্রান্সে এই যে জায়গাটা আছে, এই যে দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনে দেখো এটাকে ঠিক এরকম একটা দেখতে আর্চেস লাগানো হয়েছে এবং চারিদিকে আছে আর্চটা। এই আর্চটা চারিদিকে আছে, এই আর্চটাকে বলা হচ্ছে হর্স শু আর্চেস। এই আর্চেস সেই সিস্টেমটা এটা রোমান আর্কিটেকচারে দেখা যেত, এবং আলাউদ্দিন খলজি প্রথম আলাই দরবাজা তৈরি করার সময় এই আর্চ সিস্টেমটাকে বা এই আর্কিটেকচারাল সিস্টেমটাকে ইন্ডিয়াতে লঞ্চ করেন। কী বললাম, বোঝা গেছে? এটা কিন্তু পরীক্ষা খুব কোশ্চেন আসে যে প্রথম কোন আর্কিটেকচারাল আইডিয়াটা আলাউদ্দিন খলজি এই আলাই দরবাজা তৈরি করার সময় এখানে নিয়ে এসেছিলেন। কী বললাম, বোঝা গেছে? তাহলে এটাকে কী বলে? এটাকে এই জাতীয় আর্চগুলোকে বলে হর্স শু আর্চেস, যেটা কিনা প্রথমবার ইউজ হয়েছিল কোথায়? আলাই দরবাজাতে। আলাই দরবাজা কোথাকার এন্ট্রান্স? আলাই দরবাজা হচ্ছে কুতুব মিনারে ঢোকার একটা এন্ট্রান্স মাত্র। ক্লিয়ার? এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আলাই মিনার। কি দেখো তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কুতুব কমপ্লেক্সের ছবি। দিল্লির যে কুতুব মিনার আছে সেটার যে কমপ্লেক্সটা তার ছবি এটা। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কুতুব মিনার আছে, এইটা হচ্ছে আলাই দরবাজা, এরকম পুরো কুতুব কমপ্লেক্সের ছবি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা দেখো, একটা মিনারের একটা নিচের অংশটা তৈরি করা, সামান্য একটা অংশ আছে, ঠিক আছে? এই যে বিষয়টাকেই বলা হচ্ছে আলাই মিনার। আলাউদ্দিন খলজি যখন সুলতান ছিলেন তিনি প্রথমে আলাই দরবাজা তৈরি করেন। আলাই দরবাজা তৈরি করার পর তিনি ভাবেন যে কুতুব মিনার আর কী হাইট, এর থেকে দ্বিগুণ হাইটের 2x টাইম তিনি দ্বিগুণ হাইটের একটা মিনার তৈরি করতে চেয়েছিলেন। দেখো তোমরা এখানে যদি দেখতে পাও তাহলে এই যে মিনারটা আছে, ঠিক আছে, এখানে দেখো তোমরা এই যে মিনারটা, কুতুব মিনার যেটা আছে, সেই কুতুব মিনারের যা আর কি স্ট্রাকচারাল ফর্ম, তার থেকে দেখেই তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে আলাই মিনারের স্ট্রাকচারাল ফর্মটা অনেক বেশি বড়। এটা তিনি জাস্ট তৈরি করা স্টার্ট করেছিলেন, জাস্ট এটা 2 স্টোর মানে হচ্ছে 2টো তলা তৈরি হয়েছিল, বাকিটা তৈরি করতে পারেননি আমাদের আলাউদ্দিন খলজি, এবং তার আগেই মারা যান। এবং তার পরবর্তী যে শাসকেরা তারা এতটা ক্যাপাবেল ছিল না যে এটাকে বানানো যেতে পারে, মানে আর্থিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়েছিল বিভিন্ন কারণে, এটা আর বানানো সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু মানে আলাউদ্দিন খলজির মানে দৃষ্টিভঙ্গিটা কত বড় যে তিনি এই কুতুব মিনারের থেকেও দ্বিগুণ সাইজের একটা আলাই মিনার তৈরি করার কথা ভেবেছিলেন। এখনও তুমি যদি এতে গিয়ে দেখো, দিল্লিতে গিয়ে দেখো, তাহলে এটা দেখতে পাবে আলাই মিনার যেটা আছে তার ধ্বংসাবশেষ বা তার জাস্ট বেসটুকু যেটা তৈরি করেছে 2টো তলা, সেটা তোমরা এখানে দেখতে পাবে। ক্লিয়ার? এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নাম্বার 1 সিরি ফোর্ট, তো হচ্ছে হজ খাস লেক, হাজার সাতুন মাহল আর জামায়াত খানে মসজিদ। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে সিরি ফোর্টের ছবি। এটা হচ্ছে সিরি ফোর্ট। সিরি ফোর্টটা কেন তৈরি করেছিলেন? সিরি ফোর্টটা তৈরি করেছিলেন কারণ হচ্ছে তিনি দিল্লির যে অংশে থাকতেন সেই অংশে মঙ্গল আক্রমণ অত্যাধিক বেড়ে যায়, তাই মঙ্গলদের থেকে নিজের সাম্রাজ্যকে বা নিজের রাজপ্রাসাদকে রক্ষা করার জন্য তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বা একটা খুব স্ট্র্যাটেজিক লোকেশন চাইছিলেন। দ্যাটস ওয়াই এই সিরি ফোর্টটা তিনি তৈরি করেন। এবং এই সিরি ফোর্টের জল সরবরাহ যাতে ঠিকঠাক থাকে তার জন্য তিনি হজ খাস লেকটাকে বানিয়েছিলেন। এটা সিরি ফোর্টের আশপাশেই, এবং হজ খাস লেকটা তিনি বানান কেন? তাহলে সিরি ফোর্টের জল সরবরাহের জন্য। এছাড়া তিনি আরও দুটো জিনিস বানান, হাজার সাতুন মাহল এবং জামায়াত খানে মসজিদ। এগুলো হচ্ছে আলাউদ্দিন খলজির সময়কার তার গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। কী বললাম, বোঝা গেছে? দেখো আলাউদ্দিন খলজি নিজে নিরক্ষর ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার আশেপাশে আমির খসরু, মীর হাসান দেলভি, মানে এর মতো কবিদের দেখা মিলতো। এটা আমাদের আমির খসরুর ছবি। আমির খসরুকে আলাউদ্দিন খলজি কী বলেছিলেন? হিন্দুস্তানের তোতা পাখি, বা হিন্দিতে কী বলা হতো? হিন্দিতে সেটাকে বলা হতো তুতিয়ে হিন্দ।
উপাধি দিয়েছিলেন। এবং আমরা এর আগের ক্লাসেই বলেছি যে আমির খসরু সে ছিল বলবন, আমাদের যে গুলাম বংশের সুলতান বলবন, তার সময় থেকে তিনি দিল্লি সুলতানি সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের পুরো বিষয়টা দেখে নেব। দেখো, চিতোর দুর্গ, চিতোরের রানা রতন সিংকে পরাজিত করে দিল্লিতে ফেরার পর আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ কঠোরভাবে শুরু করেন। কীভাবে শুরু করেন? তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন। প্রথম পদক্ষেপ কী ছিল? তিনি সকল দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেন। সেটা চাল থেকে শুরু করে একটা সূচ পর্যন্ত তিনি প্রত্যেকটা জিনিসের বাজার দর নিয়ন্ত্রণ করে দেন, দাম ধার্য করে দেন, এবং তার বেশি দামে বিক্রি করা যাবে না, এরকম বিষয়টা তিনি বলে দেন। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, তিনি 4 রকমের বাজার প্রবর্তন করেছিলেন। নাম্বার 1 ছিল যে শস্য বাজার, মানে যেখানে খাদ্য শস্য বিক্রি করা হতো। 2 নম্বর ছিল যে বস্ত্র বাজার। 3 নম্বর ছিল যে পশু বাজার, যেখানে পশুদের বিক্রি করা হতো। আর একটা ছিল রকমারি বাজার। রকমারি বাজার মানে এই জিনিসগুলো বাদ দিয়ে বাকি যে এসেন্সিয়াল কমোডিটিস বা আদার স্টাফসগুলো যেগুলো থাকে সেগুলো এখানে বিক্রি করা হতো। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, এই পশু বাজারে কিন্তু স্লেবও কেনা বেচা হতো, এটা বলে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা বাজার মানে বাজারকে কন্ট্রোল করার জন্য সাহানাই মান্ডি নামে একটা দপ্তর তিনি চালন করেন, এবং সেই দপ্তরের যারা সদস্য বা কর্মচারী হতো তাদেরকে দেওয়ানি রিয়াসাত নামে একটা কর্মচারী তিনি নিয়োগ করেন। কী বললাম, বোঝা গেছে? সাহানি মান্ডি নামে একটা দপ্তর স্থাপন করেন, প্রত্যেকটা বাজারে থাকতো সাহানি মান্ডি, এবং সেই দপ্তরের কর্মচারীদের কী বলা হতো? দেওয়ানি রিয়াসাত। এরা পুরো ব্যাপারটাকে পর্যালোচনা করতো যে কেউ চুরি করছে কিনা, কেউ কোনো রকম ডিফেক্ট করছে কিনা, কারচুপি করছে কিনা, এই বিষয়গুলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তিনি আরও কী করেছিলেন? তিনি বাজার দর নিয়ন্ত্রণের জন্য মুনিহান্স নামে কিছু গুপ্তচর নিয়োগ করেছিলেন। এই মুনিহান্সরা মূলত শিশু হতো, মানে কি কিছু তিনি বাচ্চাদেরকে নিয়োগ করে রেখেছিলেন যারা কিনা দোকানে যেত, গিয়ে দোকানদারের থেকে কোনো একটা জিনিস পারচেস করতো। এবার বাচ্চাদের দেখে দোকানদারের অনেক সময় দাম বেশি নেয়। যদি দাম বেশি নিত তাহলে এই মুনিহান্সরা এসে ওই দিওয়ানি রিয়াসাত বা সাহানাই মান্ডিকে জানিয়ে দিত, এবং সাহানাই মান্ডিকে জানিয়ে দিলে তখন তার ব্যবস্থা করে দিত। আচ্ছা, নতুন এক প্রকারের ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব হয় ওনার এই বাজার দর নিয়ন্ত্রণের ফলে। তার নাম কী ছিল? বাঞ্জারা শ্রেণী। বাঞ্জারাটা কী জিনিস? বাঞ্জারাটাকে তুমি বলতে পারো যে স্টক মার্কেটিয়ার্স। স্টক মার্কেটিয়ার্স মানে কি? দেখো, আমরা জানি যে আলাউদ্দিন খলজি কী করেছিল? নগদে তার কর আদায় করা শুরু করেছিল। এবার নগদে কর আদায় যখন একজন চাষির কাছ থেকে নগদে কর আদায় করা হবে, তখন চাষি তো তৈরি করছে ফসল, তাহলে সেই ফসলটাকে তাকে বিক্রি করতে হবে। তাই বিক্রি যার কাছে করতো তাকেই বলা হতো এই যে আমাদের বাঞ্জারা। কী বললাম, বোঝা গেছে? এই বাঞ্জারাদের কাছে বিক্রি করতে ওই বাঞ্জারা নিয়ে আসতে হচ্ছে কোথায়? বাজারে। ক্লিয়ার? আচ্ছা, অন্যতম গুরুত্বপূর্ণ, চুরি বা কারচুপি করলে সাজা দেওয়ার জন্য তিনি একটা চোর মিনার তৈরি করেন। এখানে দেখতে পাচ্ছ এটা চোর মিনার। এই চোর মিনারে এখানে ছোটো ছোটো ছিদ্র ছিল, তিনি কী করতেন? যদি কেউ কারচুপি করতো বা কেউ ওজনে কম দিত বা কেউ দাম বেশি নিত, তার মাথাটা কেটে এখানে তিনি মানে লোহার ফলার মাধ্যমে এখানে আটকে রাখতেন, যাতে এটা বোঝানোর জন্য যে কারচুপি করা সাজাটা কত বড় হতে পারে। আচ্ছা, এবার আলাউদ্দিন খলজি কি সাধারণ মানুষের জন্য এই কাজ করেছিলেন? না, আলাউদ্দিন খলজি সাধারণ মানুষের জন্য কোনোদিনও বাজার দর নিয়ন্ত্রণ করেননি। উনি করেছিলেন কারণ উনি বিশাল বড় একটা স্ট্যান্ডিং আর্মি রেখেছিলেন। ওনার সেই স্ট্যান্ডিং আর্মি বা সেনার জন্য রসদ জোগাড় করার জন্যই বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, যাতে সেনার জন্য উনি সহজে কম পয়সায় খাবার বা খাদ্যদ্রব্য নিতে পারেন, সেই জন্য। এবং মজার কথা হচ্ছে, আলাউদ্দিন খলজি মারা যাওয়ার সাথে সাথেই বাজার দর ব্যবস্থা সম্পূর্ণ অবলুপ্তি করে। তারপরে আর এটার কোনো অস্তিত্বই পাওয়া যায় না। মানে ওনার পরবর্তী যে শাসকেরা ছিল, ওনার পুত্ররা, তারা একেবারে অকর্মণ্য ছিল। দ্যাটস ওয়াই এটাকে আর কন্টিনিউ করা যায়নি। কী বললাম, বোঝা গেছে? পুরো কন্টিনিউয়াস ব্যাপারটা যেটা বললাম বাজার দর নিয়ন্ত্রণটা, সেটা কমপ্লিট বুঝেছো? নাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে আবার রিভাইন্ড করে একবার দেখে নাও পুরো বিষয়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপরে যেটা সেটা খলজি সাম্রাজ্যের পতন। 1316 সালে আলাউদ্দিন খলজির মৃত্যু হয়। আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তার খুব প্রিয় ভৃত্য মালিক কাফুর, যাকে কিনা হাজার দিনারি বলা হতো, সে আলাউদ্দিনের 6 বছর বয়সী এক ছেলেকে, যার নাম কি ছিল সিয়াবুদ্দিন, তাকে সুলতান পদে বসিয়ে দেয়। এবং মালিক কাফুরের এতটাই তখন জোর হয়ে গেছিলো, সে বাকি পুত্রদের বন্দি করে দেয়, এবং ওই রাজসভায় যেসব অভিজাতরা ছিল, নোবেলসরা ছিল যারা, তাদেরকে যারা আর কি এই বিষয় এই যে আর কি ব্যাপারটা, এই 6 বছরের সিয়াবুদ্দিনকে সিংহাসনে বসানোর বিরোধিতা করেছিল, তাদেরকে হত্যা করে দেয় ডিরেক্টলি। কী বললাম, বোঝা গেছে? কিন্তু মজার কথা হচ্ছে 1316 সালেই মালিক কাফুরের হঠাৎ মৃত্যু হয়। মানে একদিন মালিক কাফুরকে রাজপ্রাসাদে মৃত অবস্থায় পাওয়া যায়। অনেকে বলে যে তাকে যারা আলাউদ্দিন খলজির যে সমস্ত অনুগত দাস ছিল বা অনুগত ব্যক্তি ছিল, তারা আর কি কোনো সময় তাকে মেরে দিয়েছিল বা তার কিছু একটা ন্যাচারাল ডেথ হয়েছিল। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল, মানে বয়সের কারণে তার মৃত্যু হয়। আচ্ছা, তো যেটা বলছিলাম, 1316-তে মালিক কাফুরের যখন মৃত্যু হয়, তখন তার আলাউদ্দিন অন্য এক পুত্র মুবারক শাহ, সে কী করে? সে তার ভাই শিয়াবুদ্দিনকে সরিয়ে দিয়ে দিল্লির সিংহাসনে বসে যায়। দিল্লির সিংহাসনে বসে যায় কে? মুবারক শাহ। এ দেখো, প্রথমে বলো মুবারক শাহ কেন
পরবর্তী মুবারক শাহ যদি শেষ সুলতান ছিল, শিহাবুদ্দিন তো 6 বছর বয়স ছিল, ও আর কি থাকবে। মুবারক শাহ একজন অযোগ্য একদম ছিল, একটা শাসক, অযোগ্য শাসক, ঠিক আছে। তিনি সিংহাসনে বসে কী করে সমস্ত রাজস্ব মুকুব করে দেয়, মানে বলে যে কাউকে কোনো রাজস্ব দিতে হবে না, কোনো ট্যাক্স দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। এর ফলে মানে জাস্ট উইদিন সাম ফিউ মান্থস দেখা যায় যে পুরো সাম্রাজ্যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একদম চরমে উঠে যায়, মানে খাদ্যদ্রব্যের দাম চরম, এখন যেটা শ্রীলঙ্কায় হচ্ছে, ঠিক আছে, তোমরা জানো সকলেই শ্রীলঙ্কার বিষয়টা সম্পর্কে অবগত, সেরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে। তবে তার কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তিনি গুজরাট, দেবগিরি এবং ওয়ারাঙ্গালের বিদ্রোহ দমন করে। বিদ্রোহটা কী জিনিস, সেটা হচ্ছে এই যে 3টে অঞ্চল, আমরা জানি কি এই অঞ্চলগুলোকে আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যের অধীনস্থ করেছিল বা এদের থেকে ট্যাক্স আদায় করার একটা ব্যবস্থা করেছিল। কিন্তু আলাউদ্দিন খলজির মৃত্যুর সাথে সাথে এরা কী বলে যে আমরা ট্যাক্স দেবো না, রাজস্ব দেবো না। তখন এই মুবারক শাহ এদের এগেনস্টে সেনা পাঠায় এবং সেনা পাঠিয়ে এদেরকে আবার ট্যাক্স দিতে বাধ্য করে। এবার এই যে অভিযানটা চালিয়েছিল কে, অভিযানটা চালিয়েছিল খুসরু খান কে ছিল মুবারক শাহের প্রিয় ভৃত্য। ঠিক মালিক কাফুর যেরমভাবে আলাউদ্দিন খলজির প্রিয় ছিল, খুসরু খান মুবারক শাহের প্রিয় ভৃত্য ছিল। সেই কিন্তু গুজরাট, দেবগিরি এবং ওয়ারাঙ্গালের বিদ্রোহগুলো দমন করেছিল। কী বললাম, বোঝা গেছে? এবার 1320 সালে এই যে বিষয়টা চলছিল, 1320 সাল মানে 1316-তে মুবারক শাহ সিংহাসনে বসলো, মাত্র 4 বছর 1320 সালে মুবারক শাহকে হত্যা করে খুসরু খান দিল্লির সিংহাসনে বসে গেল। খুসরু খান কে ছিল, সেই মুবারক শাহের প্রিয় বৃত্ত খুসরু খান সিংহাসনে বসে গেল। এবং এই 1320 সালে সিংহাসনে যখন বসলো, আচ্ছা তার আগে খুসরু খান কিন্তু প্রথম জীবনে একজন হিন্দু ছিল, তাকে কনভার্ট করা হয়েছিল মুসলিম ধর্মে, ছিল হিন্দু, সেখান থেকে কনভার্ট করে মুসলিম করা হয়েছিল। দ্যাটস ওয়াই ওই সুলতানি সাম্রাজ্যে যে অভিজাতরা ছিল তৎকালীন সময়, তারা ঠিক খুসরু খানকে অ্যাকসেপ্ট করতে পারেনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দিপালকোরের গভর্নর গিয়াসউদ্দিন তুগলক কোথায় ছিলেন? দিপালকোরের গভর্নর। দিপালকোর আজকের দিনে বর্তমান ডে পাকিস্তানে অবস্থিত দিপালকোর। তাই গিয়াসউদ্দিন তুগলক সহ্য করতে না পেরে 1320 মাঝের দিকে তিনি দিল্লি আক্রমণ করেন এবং দিল্লি আক্রমণ করে খুসরু খানকে পরাজিত করেন এবং যুদ্ধের সময় খুসরু খান মারা যায় এবং গিয়াসউদ্দিন তুগলক কী করে, তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে দিল্লিতে। তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তো তুগলক সাম্রাজ্যের বিষয়টা আমরা পরের ভিডিওতে দেখব। এরপরে আমরা তুগলক সাম্রাজ্যের পার্টসগুলো আসতে থাকবে। তো আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি কোনো ইনফরমেশন নিয়ে ডাউট থাকে তাহলে সেটাও কমেন্টে জানাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার বোথ দ্য ইউটিউব চ্যানেল। ওকে, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টেক কেয়ার, স্টে হ্যাপি, কন্টিনিউ ইউর স্টাডি।